অফিস ডেস্ক ক্যাফেটেরিয়ায় তিন চাকার ওই জীবনটায় না বলা কত গল্প হাসায় ভাবায় কখনো আশা জাগায় let the stories come alive Heal with John Kabir only on Radio Furti 88 FM Hello everyone, আপনারা শুনছেন Heal with John Kabir, Radio Furti 88 FM. I'm here again, and আজকে আমার সাথে আছেন a very special person that goes by the name Ho Chi Minh. এবং আপনি হচ্ছেন নিউরোসায়েন্স হসপিটালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে আছেন। হ্যাঁ, ইটস ভেরি ফ্যাসিনেটিং আমার জন্য, বিকজ আমি কখনো কোনো নার্সের সাথে কথা বলা হয় নাই, এবং আপনি আজকে এখানে আসছেন, অ্যান্ড আই এম ভেরি লাকি দ্যাট আপনার সাথে একটা কনভারসেশন করতে পারবো। ওয়াই নার্স, মানে কেন, ওয়াই দিস জব দ্যাট ইউ চোজ? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাকে এবং দ্য হোল টিম যারা আজকে আমাকে এখানে আনলো কথা বলবার জন্য। থ্যাংক ইউ টু ফর আই ওয়াজ এক্সাইটেড হেল উইথ জন কবির। সো এখানে এসে আমি কথা বলবো। অ্যাকচুয়ালি নার্সিং, আমি কখনো নার্স হতে চাই নাই। ওকে। সো আমি যখন টিনেজে ছিলাম, সো আমার ফার্স্ট তখন একটা বয়স থাকে না, যে বয়সে টিনেজ বা এরকম ছেলে মেয়েদের চোখে অনেক রঙিন স্বপ্ন থাকে। সো আমার অনেক রঙিন স্বপ্ন ছিল। তো আমার ফার্স্ট মনে হইতো যে আই ওয়ান্ট টু বি আ জাজ, আমি লেখাপড়া করে জাজ হবো এবং যত ইনজাস্টিস আছে, যত অন্যায় আছে সবগুলার সঠিক বিচার করবো এরকম। বিকজ আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি, আমার চারপাশে আমি এত ইনজাস্টিস দেখতাম, তো আমার কাছে মনে হইতো যে আই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং যেটা অ্যাকচুয়ালি রেবেলিয়াস টাইপের কিছু হবে, অথবা আমি কিছু একটা করতে চাই যেটা করলে অ্যাকচুয়ালি আমি সমস্ত অন্যায় ওর প্রতিবাদ করতে পারবো বা ইনজাস্টিসকে জাস্টিসে নিয়ে আসতে পারবো। তো সামহাও আমার লাইফের অনেক স্ট্রাগল ছিল, অনেক ব্যারিয়ার ছিল। সব কিছু করবার পরে আমি যখন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, সো তখন আমার জাহাঙ্গীরনগরের নাট্যকলা এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে চারুকলাতে আমার হইলো। প্রচুর বই টই পেপার পড়তাম। একদিন পেপার পড়ছিলাম, সো ওখানে লেখা ছিল ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিংয়ে ভর্তি চলছে, এরকম একটা অ্যাড দেয় ছিল। সো তখন আমার কাছে মনে হলো যে হয়তো বা ইটস ডেফিনেটলি আমি যদি ডিগ্রি পাস কোর্স যেটা ওইটা করি, সো ওইটা যে দিস ওয়ান ইজ বেটার, মেবি এটা খুব ভালো হবে ওটার চাইতে। সো জাস্ট আমি ওইটাই চিন্তা করে আই ডিসাইডেড যে না, আই ওয়ান্ট টু ডু নার্সিং। সো তারপরে আমি নার্সিং কলেজে গেলাম, ওখানে ইনফরমেশন কালেক্ট করলাম, দেন আই অ্যাডমিটেড দেয়ার। আমি ওখানে ভর্তি হয়ে গেলাম এবং ভর্তি হবার পরে 4 বছর ব্যাচেলার ছিল আমার। সো 4 বছরে ভর্তি হবার 3 মাস পর আমার বাবা মারা গেল। সো দ্যাট ওয়াজ দ্য ডিফিকাল্ট পার্ট। তো যখন বাবা মারা গেল তখন অ্যাকচুয়ালি আই গট দ্য রিয়েল সিনারি অফ মাই লাইফ। জীবন কতটা কঠিন হতে পারে একটা মাথার উপরে ছাতা যখন থাকে না ওই সময়টাতে। অ্যান্ড সো তারপরে সামহাও আই ডিড আমার নার্সিংয়ে ব্যাচেলারটা কমপ্লিট হলো, অ্যান্ড দেন আই মুভ, আমি ঢাকায় চলে আসলাম এখানে। অ্যান্ড ফার্স্ট আমি জয়েন করলাম ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। সো দ্যাট ওয়াজ মাই বিগিনিং অফ নার্সিং জব। সো এখন যেহেতু আপনি একজন এই জায়গায় আপনি অনেকদিন ধরে কাজ করছেন, হাউ ডু ইউ এনজয় দিস? লাইক যেমন নার্সিং, আমি আমার আম্মুর কাছ থেকে সবসময় শুনতাম যে taking care of people is one of the most holistic thing that can happen. এটা থেকে নাকি এক ধরনের কি বলে মানসিক আরাম পাওয়া যায়। Do you get any sort of নিজের জন্য যে do you enjoy your job? অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট জয়েন করছিলাম ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, সো তখন আমি এনজয় করতে পারি নাই। সো আমার কাছে খুবই ডিফিকাল্ট লাগতো বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। ওখানে যে পরিবেশটা ছিল আর কি, খুবই টক্সিক একটা পরিবেশ ছিল। তো টক্সিক পরিবেশ ওই ডিপার্টমেন্টের ভিতরেই? হ্যাঁ, ডিপার্টমেন্টের ভিতরে ভীষণ টক্সিক পরিবেশ ছিল, বিকজ আই এম সামওয়ান হু ইজ নট আইডেন্টিফাই অ্যাজ মেল অর ফিমেল। I'm a transgender nurse, the first transgender nurse of this country. So, but তখন আমি actually come out করছিলাম না সবার সামনে. I was like, I tried to be a male. So,
তো বাট আমার তো মানে অ্যাকচুয়ালি আমার কথা বলা, আমার চাল চলন, আচার আচরণ সবকিছুতে তো এটা প্রকাশ পেত যে আমি অ্যাকচুয়ালি আম নট আ মেল অ্যাকচুয়ালি। সো ওই জিনিসগুলোকে নিয়ে ওখানে খুব টক্সিক একটা পরিবেশ ছিল। ওইটা একটা পার্ট ছিল যে মোস্ট অফ দ্য ইকুইপমেন্টসের সাথে আমার প্রথম এক্সপোজার প্লাস আমার এই আইডেন্টিটি ক্রাইসিস, এই দুটো মিলে খুব একটা সাফোকেটেড ছিল। বাট আমি ভীষণ ভীষণ খারাপ সময় যাচ্ছিল এবং আমি মানে ইট ওয়াজ লাইক মানে আমি ট্রমাটাইজড একটা সময়। আমি we get it যে ওই টাইমটাতে মানে you didn't enjoy what you did because of অনেক ধরনের প্রবলেম। সো আপনি যেখান থেকে হয়তো এনজয় করা শুরু করছেন ওই গল্পটা আমরা শুনবো। So you didn't enjoy it initially. আপনার work atmosphere ভালো ছিল না আপনি যেটা বলতেছেন। So now you are working neuroscience hospital. Are you enjoying it? আমি এখন এনজয় করি। আচ্ছা, সো এই যে প্যাসেজটা, এই প্যাথটা ফ্রম নট এনজয়িং হোয়াট ইউ ডু টু এখন আপনি পুরোপুরি এনজয় করছেন, এই স্ট্রাগলটা আপনি কিভাবে মানে কোপ করছেন এটার সাথে? সো আমি ইমার্জেন্সিতে 1.5 মাস ছিলাম। তো দেন ওখানে ইন্টারনাল কিছু ঝামেলা ছিল। দেন আই রিচ আউট টু দ্য নার্সিং হেড অফ দ্য নার্সিং ডিপার্টমেন্টের। তারপর উনি আমাকে ইমার্জেন্সি থেকে কার্ডিয়াক আইসিইউতে শিফট করলো। আচ্ছা, সো যখন আমি ওখানে ফার্স্ট দিন ঢুকলাম, তো ঢুকবার পরে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি আমার পায়ের উপরে পা দিয়ে কচলাচ্ছিলাম, হাত মানে খুব করছিলাম, মানে আমি খুবই অস্থির এবং আমি ভাবছিলাম যে মানে আমি কি ভুল করলাম, এর চাইতে তো ইমার্জেন্সি খুব মানে ইজি ছিল, আমি কেন এইখানটাতে কাজ করতে আসলাম। মানে কমপ্লিটলি ওই পেশেন্টকে আপনাকে দেখতে হবে অ্যাজ এ নার্স, মানে 1:1 ওখানে একটা নার্স একটা পেশেন্টকে দেখে। সো মানে এত কিছুই, ইভেন তারপরে মানে অনেকগুলা মানে ইনফিউশন পাম্প থাকে, লাইফ সেভিং ড্রাগস যেগুলো ডোপামিন, অ্যাড্রিন, নরঅ্যাড্রিন। সো আফটার সার্জারি অর বিফোর দ্য সার্জারি, ডিউরিং দ্য সার্জারি এই ধরনের লাইফ সেভিং ড্রাগসগুলো ওদেরকে অ্যাডমিনিস্টার করতে হয় পেশেন্টদেরকে। সো ওগুলো আবার অনেক মাপযোগ আছে, সেই মাপযোগ করে ওই ইনফিউশন পাম্পের মধ্যে দিয়ে ওইভাবে সেট করে দিতে হয়। সো ইউ হ্যাভ টু মানে আপনাকে এত কনসিয়াস হতে হবে এবং এত কনসার্ন করে ইচ অ্যান্ড এভরিথিং ইউ হ্যাভ টু লুক, মানে আপনাকে সব কিছু দেখতে হবে। বেসিক্যালি আপনি পুরোপুরি ইনচার্জ অফ দ্যাট পেশেন্ট। ইয়েস। সো তখন আমার মনে হলো আই ক্যান ডু দিস, আমি এটা করতেই পারবো না। মানে কিভাবে আমি মানে আমার তখন মনে হলো যে আমি হয়তো বা একটা পুকুরের মধ্যে ছিলাম, রাইট নাও আমাকে একটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। সো আমার তখন ফার্স্ট ইনিশিয়ালি এটা মনে হলো। বাট ওইখানকার যে নার্সিং হেড ছিল কার্ডিওথোরাসিক আইসিইউ ডিপার্টমেন্টের, মেরি মৃধা, আমি জানি না আমার এটা মেরি মৃধা শুনবেন কি না এখন। সো মেরি মৃধা ইনচার্জ ছিল ওইখানকার। সো উনি আমাকে এত নাইসলি অ্যাকসেপ্ট করলো এবং উনি আমাকে প্রত্যেকটা কাজ ধরে 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 শেখালো। এবং মানে ওনার মানে থাকে না মানে আমার নার্সিংকে মানে ভালোবাসবার, নার্সিংয়ে এখনো পর্যন্ত আমার ক্যারিয়ারটা টিকে থাকবার ওয়ান অফ দ্য মানে দ্য অনলি ওয়ান রিজন ইজ মেরি মৃধা। তো তারপর উনি আমাকে ধরে ধরে অনেক কিছু শেখালো এবং আস্তে 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 আমি দেখলাম যে আমি কাজ মানে শিখে যাচ্ছি, আমার ভাল লাগতেছে। অ্যান্ড তারপরে আফটার 3 মান্থস আমাকে ভেন্টিলেশনে লাইফ সাপোর্টের পেশেন্ট দিল হ্যান্ডেল করতে। তো সময় এসে আমার মনে হলো যে অলওয়েজ মানে আমি যেটা করতে চাইছি, আই ওয়ান্টেড টু ওয়ার্ক ফর হিউম্যান রাইটস, মানুষের রাইটস নিয়ে কাজ করতে। তো তখন আমার একটা সময় রিয়েলাইজ হলো যে আই এম ওয়ার্কিং উইথ পেশেন্টস রাইটস। সো ইটস লাইক মানে আমি আস্তে আস্তে দেখলাম এবং পেশেন্টদের সাথে আমার একটা বন্ডিং ক্রিয়েট হতে শুরু করলো এবং আমি বুঝতে পারছিলাম সামহাও যে ওরা মানে খুবই কানেক্টেড আমি ফিল করলাম। তো তখন আমার কাছে ভীষণ ভালো লাগলো যে দিস ইজ হোয়াট আই রিয়েলি ওয়ান্টেড। আমি এটাই অ্যাকচুয়ালি চাচ্ছিলাম, হিউম্যান কানেকশন, যেটা মানুষের সাথে আমাকে কানেক্ট করবে এবং এই যে ভালনারেবল সময় পেশেন্টদের, সো এই ভালনারেবল সময়টাতে আমি আই ক্যান বি সাপোর্ট অফ দেম। সো ওইটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। দেন আই এম জাস্ট লাইক গো উইথ ফ্লো। আমি অনেক ভালো করে মজা করে কাজ করতে শুরু করলাম। 2 বছর আমি ওখানে কাজ করলাম কার্ডিয়াক আইসিইউতে। অ্যান্ড আর তারপর ওই বছর যখন ইনক্রিমেন্ট হলো, সবচেয়েতে বড় ইনক্রিমেন্ট মানে বেশি অ্যামাউন্টের ইনক্রিমেন্ট আমার হয়েছিল আর কি আমাদের ডিপার্টমেন্টে। আই গট দ্য biggest amount of the increment. Wow, congratulations. That's good to know. So এখন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি আপনার কাজটা এনজয় করছেন and you got your calling. আপনার যে কলিংটা দরকার ছিল আপনি ওটা পেয়েছেন। আপনার এই এত বছরের এত দিনের যে কাজ করছেন এই কাজের ক্ষেত্রে, if I have to ask you যে what was the hardest day in your life in terms of your work? এরকম কোনো স্টোরি কি আপনার কাছে আছে যে ওয়াজ সো হার্ড ফর ইউ অ্যান্ড আপনি সামহাও জিনিসটাকে ম্যানেজ করতে পারছেন?
একটা খুবই এই ব্যাপার যেটা আমাকে খুব টাচ করে এবং আমি ওটা ভুলতে পারি না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ডিউরিং দ্য করোনা। সো যখন করোনা অ্যাটাক করলো বাংলাদেশে প্রথম ইন দ্য বিগিনিং, সো আমরা সবাই জানি যে একটা যুদ্ধ পরিস্থিতির মতো থমথমে অবস্থা, মার্চ লোকজন নাই, 2020 মাইকে বলে দিচ্ছে বের না হতে বাড়ি থেকে, এবং ওর মধ্যে অনেক ঘটনাও ঘটতেছে। এবং হসপিটালটা ওই সময় এমন একটা জায়গা ছিল যে যেখানে ইউ ক্যান সি মানে অনেক মানে ইনহিউম্যানিটিও দেখা গেছে সেই সময়টাতে। আবার ওই সময়টাতে এটাও দেখা গেছে যে মানে হিউম্যানিটি কতটা পাওয়ারফুল হতে পারে টু প্রোটেক্ট দ্য পেশেন্টস অর দ্য পিপল অ্যাকচুয়ালি। তো করোনার ওই সময়টাতে যেটা হলো যে আমার অনেক ফ্রেন্ডসে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলো। সো আমার মা আমাকে বলছিল যে ছেড়ে দিয়ে চলে আসতে চাকরি এরকম। বাট আই ওয়াজ কনফিউজ। তারপর একটা সময় আমি চিন্তা করলাম ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেলাম, আর তারপর আমার মা যদি করোনাতে অ্যাটাক করে বা এরকম কিছু হয়, সো তখন আমার মাকে নিয়ে আমাকে ডেফিনেটলি আই হ্যাভ টু গো টু দ্য হসপিটাল। রাইট। সো তখন ডেফিনেটলি আমি কোনো ডক্টর বা কোনো নার্সের কাছেই যাব। সো অ্যাজ এ নার্স আমি যদি এটা ছেড়ে দিয়ে চলে যাই, সো দিস ইজ নট দ্য আলটিমেট সলিউশন। আই ক্যান মানে তখন আমার তখন তো সিচুয়েশন খুব বাজে ছিল। আমি সবাই ভাবতেছিল যে অনেক মানুষ মারা যাবে, ঢাকার রাস্তায় লোক মরে পড়ে থাকবে। সো আমরা সবাই জানি সেই বাট তখন আমি ডিসাইড করলাম যে না, আমি বাড়ি ফিরবো না, আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই ওয়ার্ক। সো আমি কাজ করতে থাকলাম এবং তখন আমাকে একটা সময় এসে করোনা আইসিইউতে আমাকে প্লেসমেন্ট করা হলো। তখন আমি করোনা আইসিইউতে গেলাম। তো যাওয়ার পরে সো দ্যাট ওয়াজ দ্য খুবই মানে ডিফিকাল্ট একটা সময় ছিল যে পিপি পরা, গগলস পরা, তারপরে অনেকগুলা মানে গ্লাভস পরা। সো ইটস লাইক মানে পুরা শরীরটাকে র্যাপ করা মানে আর কি। তো চোখে এবং আমি যখন ইনহেল করতেছি মানে নিঃশ্বাসটা নিচ্ছে আবার ছাড়তেছি, সো ওইটা তো এমন করে সব কিছু পরা ছিল মানে N95 মাস্ক। সো ওইটা গিয়ে কি হতো, গগলে ভাবটা লাগতো এবং ওইটা ঝাপসা হয়ে যাচ্ছে, খুব ক্লিয়ার করে দেখা যাচ্ছে না কাজ করবার সময়, এবং ভিতরে এসি চলতেছে বাট আমি ভেতরে ঘেমে যাচ্ছি। সো খুবই ডিফিকাল্ট টাইম ছিল আর কি ওই সময়টাতে। ওই সময়ে আমার একটা মানে ঘটনা যেটা আমার খুব মনে পড়ে সেটা হচ্ছে যে একটা পেশেন্ট ছিল ভর্তি। তো উনি পেশেন্ট মানে ওই সময়টাতে যেটা দেখতাম যে মানে পেশেন্টকে সামহাও কোনোভাবে পরিবারের লোকেরা হসপিটাল অবধি পৌঁছে দিয়ে চলে যায়। তারপরে ওর মানে ট্রিটমেন্ট প্রসেস বা আর কি ঘটতেছে এগুলো অ্যাকচুয়ালি কেউ ওরকম করে মনিটর করে না আসলে। সো এরকম একটা পেশেন্টকে মানে রেখে চলে গেছে তার পরিবারের লোকজন। সো এবং ওই পেশেন্টটা হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টিস হচ্ছিল। সো ডক্টর নার্স আমরা অনেক কিছু করবার পরে ডক্টররা ডিসাইড করছে যে ওনাকে ইন্টুবেট করতে হবে, মানে লাইফ সাপোর্ট দিতে হবে, আদারওয়াইজ মানে ওনার স্যাচুরেশন ড্রপ করতেছে এবং উনি ভীষণ রেস্টলেস হয়ে যাচ্ছে। সো তারপরে আমরা হসপিটাল থেকে ট্রাই করলাম পেশেন্টের যে গার্জিয়ান লাইক ওনার হাজব্যান্ড ছিল না, ওনার মানে ছেলে এবং ছেলের বউ দুজনের সাথে আমরা যোগাযোগ করলাম যে সো ওনার ইন্টিউবেশন করতে হবে, সো উই নিড কনসেন্ট, আপনাদের কাছ থেকে কনসেন্ট লাগবে। বাট তখন ওনার ছেলে বলছিল যে অ্যাকচুয়ালি মানে আমি তো এখন যেতে পারবো না, আমার বাসায় দুটো ছোটো ছোটো বাচ্চা আসছে, সো আমি কনসেন্ট দিতে পারবো না, আমি ওভার ফোনে কনসেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা মানে কনসেন্ট নিয়ে নেন। বাট অ্যাকচুয়ালি অথরিটিস তো ওভাবে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করবে না। সো তারপরে বলা হচ্ছিলো এটা, অ্যান্ড তারপর উনি জিজ্ঞেস করছিল যে ভেন্টিলেশন সাপোর্ট, লাইফ সাপোর্ট, দ্যাট ওয়াজ এ প্রাইভেট হসপিটাল, সো কস্ট আসছে। সো উনি বলছিল যে উনি যখন কস্টটা জানলো তখন উনি বলছে না লাগবে না ভর্তি করা মানে ভেন্টিলেশনে দেওয়া, সো আপনারা এইভাবে ট্রাই করেন না বা অক্সিজেন বাড়াই দেন বা এরকম অনেক কিছু বলছিল আর কি। একটা সময় সে মানে ওনার ছেলে বলছিল যে আমাকে একটু আমার মার সাথে কথা বলাই দেন, তখন ফোন দেওয়া হলো এবং তখন ওনার সিচুয়েশন কম ছিল এবং সামহাও উনি একটু কথা বলতে পারছিল, আটকে যাচ্ছিল। সো তখন ওনার ছেলে বলছিল আম্মু তুমি টেনশন করো না, তুমি ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও, তুমি সুস্থ হয়ে ফিরে আসলে তোমাকে নিয়ে আমরা হজ করতে যাবো। মানে বাট উনি এটা বলছিল, বাট হচ্ছে উনি এবং মানে ওই যে পেশেন্টটা ছিল উনি এত মানে আই ডোন্ট নো বাট সামহাও ওনার চেহারাটা খুব মায়াবী ছিলেন। অ্যান্ড তারপরে কথা বলার পরে ওনার ছেলে ফোন রেখে দিল। অ্যান্ড কিছুক্ষণ পরে মানে লাইক পেশেন্ট মানে আস্তে 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 করে স্যাচুরেশন কমতে কমতে লাইক শি ডাইড। অ্যান্ড ওই দিন আই ওয়াজ মানে আমার এত খারাপ লাগছে এবং আই ওয়াজ ক্রাইং, মানে আলাদা একটা রুমে গিয়ে মানে লাইফ মানে জীবন কি পরিমাণ হার্ড
আমাদের প্রত্যেকের। সো এই ধরনের সিচুয়েশন অনেক অনেক ঘটছে আর কি। I know it's called Heal with John Curry, but I'm feeling a little unhealed tonight. But thank you. I মানে this was very. আপনাকে আমি যেই কারণে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছি because back in 2019 my dad died. ওই open heart surgery পরেই and he had some complications kidney or লাস্টের দিকে এই করে. So I wanted to know যে মানে other side of the story টা কি, আমরা তো আমাদের সাইডটা জানি what we lost our dad, but আপনাদের যে কষ্টটা আপনারাও যে you go through, আপনাদের হাতে একটা মানুষের জীবন, একটা না অনেকগুলো মানুষের জীবন, so that's why আমি আপনাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছি for my personal reason আর কি. So এখন যে আপনি কাজ করছেন, যেহেতু আপনি বলেছিলেন যে ফার্স্টের দিকে you faced a lot of discrimination, এখন I'm sure pretty much এটা অনেকখানি কমেছে and completely like the whole credit goes to you, how you feel about it, যে এখন আপনাকে মানুষ recognize করছে, আপনাকে আপনার কাজের পরিবেশে আপনি এখন অনেক renowned, you got a very good as you were speaking যে আপনি খুব ভালো রেস পেয়েছেন and everything. How do you feel about all of this right now? আমার মাস্টার্স ছিল পাবলিক হেলথে, সো তখন অনেকেই ডাউট করছিল যে মেবি আমি নার্সিংটাকে আমার লাইক ক্যারিয়ারের ভালো কোথাও উঠবার জন্য যে সিঁড়ি হিসেবে ইউজ করছি, অ্যান্ড আফটার মাই পাবলিক হেলথ আমি হয়তো রিসার্চ সেক্টরে বা কোনো ইন্টারন্যাশনাল এজেন্সিতে চলে যাব. সো অ্যান্ড এগেন আই জয়েন্ড গভর্নমেন্ট সেক্টরে নার্সিং প্রফেশন আর কি. এখানে যেটা থাকে যে লিমিটেড রিসোর্সেস অ্যান্ড আনলিমিটেড প্রবলেমস, ইউ হ্যাভ টু সলভ উইথ ইউর লিমিটেড রিসোর্স ইউ হ্যাভ টু গো থ্রু দ্য আনলিমিটেড প্রবলেমস. সো ইটস আমি এনজয় করি আসলে, আমার খুব ভালো লাগে এখন, বিকজ যে মানুষরা অ্যাকচুয়ালি সরকারি হসপিটালগুলোতে আসে দে আর অ্যারাউন্ড দ্য কান্ট্রি, সো তারা খুবই প্রান্তিক জায়গা থেকে আসে মানে, এবং আই জাস্ট ডোন্ট মানে আমি নার্সিংয়ের যে কাজ ওইটাই করি না, আই লাভ টু টক উইথ দ্য পেশেন্টস. সো দেখা যায় যে ওদের সাথে গল্প করে ওদের লাইফের এক্সপিরিয়েন্স বা কিভাবে ওরা এতদূর এই হসপিটাল পর্যন্ত আসলো, সো এগুলোর মধ্যে অনেক গল্প থাকে. সো যেটা মানে আমার জন্য খুবই মানে ইম্পর্টেন্ট যে হিউম্যান কানেকশন, সো ওইটা আমি পাই অ্যাকচুয়ালি. এই কারণে কিন্তু আমি সামথিং যে লাইক ইউ আর ওয়ার্কিং ভেরি ক্লোজ উইথ দ্য people actually. That's why I'm talking to you because I love human connections too. So আপনি যখন আপনার পেশেন্টদের সাথে গল্প করেন, what sort of মানে স্টোরি যেটা আপনাকে মানে you know you really connect with, এরকম কোনো স্টোরি আছে আপনার কোনো পেশেন্ট আপনার সাথে শেয়ার করেছে? আর একবার একটা বাচ্চা পেশেন্ট আসলো যে ওর স্কুল থেকেও বাড়ি ফিরতেছিল, তো সামহাও ওর বন্ধুর সাথে পানি নিয়ে কিছু একটা হয়েছে, পানির বোতল নিয়ে, তো ওর বন্ধু ওকে বন্ধুর পিঠের ব্যাগটা খুলে ওর মানে মাথার উপরে ঘাড়ের উপরে একটা ব্যাগ দিয়ে বাড়ি দিছে, অ্যান্ড তারপর ওর স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে এবং ওর ঘাড় থেকে নিচ পর্যন্ত পুরা অবশ. সো এই ধরনের মানে এই ধরনের হ্যাঁ মানে এই জিনিসগুলো বোঝা যায়। দিয়ে বাড়ি দেওয়া, স্কুল ব্যাগ দিয়ে বাড়ি দেওয়া, স্কুল ব্যাগ দিয়ে বাড়ি দিয়েছে, বাট সামহাও ওইটা খুবই মানে ইম্প্যাক্টটা অনেক স্ট্রং ছিল, মানে জায়গা একেবারে জায়গা মতো লাগছে এবং ওর স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেছে. সো এই ধরনের জিনিসগুলো বোঝা যায় মানে বাইরে থেকে লোকেরা আসলে মানে যে যারা এই মেডিকেল প্রফেশনের সাথে কানেক্টেড না, সো তাদের কাছে এই মানে হিউম্যান লাইফ যে কতটা, হিউম্যান বডি যে কতটা ফ্র্যাজাইল, লাইক একটু এদিক ওদিক হলে হাউ মাচ এটা কি পরিমাণ ডিফিকাল্টিজ হতে পারে, অ্যান্ড দ্য হোল লাইফ you have to live with this disability because there is some কিছু injuries আছে যেগুলো actually recover possible না. Man, I'm gonna be extra careful from today. So yeah, মানে what is happiness to you? Happiness is আমার কাছে মনে হয় যে to face everything with confidence and with honesty. সো লাইক আমার থাকে না মানে একটা সময় আমার কাছে মনে হতো যে যখন কোনো প্রবলেম বা কোনো কিছু আমাকে ফেস করতে হতো, সো আমি খুব ঘাবড়ে যেতাম এবং আমার কাছে মনে হতো যে মেবি আমি পারবো না এটা করতে, কীভাবে এটা হবে, মানে হাউ উইল আই মানে ওভারকাম করবো এই প্রবলেমটা বা এই জিনিসগুলোকে. সো এখন আমার কাছে মনে হয় যে ইটস লাইফ অ্যান্ড প্রবলেম আর অনেক উল্টাপাল্টা কিছু, ইটস পার্ট অফ লাইফ, অ্যান্ড এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ওভারকাম. এই প্রবলেম ব্যারিয়ার সমস্ত কিছু আমাদের চারপাশে থাকবে, আঁকড়াতে চাইবে, আমাদেরকে পিছু টানবে, বাট দ্য থিং ইজ দিস ইজ লাইফ অ্যান্ড এই জীবন একটা বারেই পাওয়া যায়. অ্যান্ড আমার কাছে মনে হয় যে
ওই প্রবলেমস, ওই ব্যারিয়ার, ওই পিছুটান, ওই সমস্ত কিছু ইজ পার্ট অফ লাইফ। এবং আমাকে সব কিছুকে দেখে, সব কিছুকে জেনে তারপর আমাকে আই হ্যাভ টু লিভ মাই লাইফ উইথ ফুলেস্ট অফ হ্যাপিনেস আর এনজয়। সো আমার কাছে ওইটা মনে হয় যে, আর আমার কাছে এটাও মনে হয় না যে আপনি যদি হ্যাপি থাকতে চান, আপনি যদি আপনার লাইফটাকে এনজয় করতে চান, দ্যাট ডাজন্ট মিন যে ইউ নিড লটস অফ মানি। Oh yeah, that's for sure. ওইটারও দরকার নাই। আমার কাছে মনে হয় যে যেখানে আছে, বিকজ আমি খুবই মার্জিনাল একটা প্রান্তিক জায়গা থেকে উঠে আসছি। আমার বাবা নাইট গেলে চাকরি করতো, সো সেখান থেকে ঢাকা শহরে আসা। তো যখন ঢাকা শহরে আমি মানে প্রথম যখন আসতাম, তখন আমার মনে হতো এত বড় বড় বিল্ডিং এই শহরে, এত কিছু, আমি কি কোনোদিন পারবো এখানে আমার একটা পরিচয় নিয়ে বাঁচতে বা আমার একটা পরিচয় তৈরি করতে। সো দ্যাট ওয়াজ লাইক মানে অনেক অনেক ভয় পেতাম সেই সময়টাতে। বাট আমার কাছে মনে হয় যে মানুষ যদি অনেস্ট থাকে তার মানে ইচ্ছের সাথে, তার যে লক্ষ্যের সাথে, সো অনেস্টি ইজ কাইন্ড অফ পাওয়ার, যেটা আপনাকে হোয়াট এভার দ্য ব্যারিয়ার অর যা কিছুই থাকুক আপনার চলার পথে, ওইগুলাকে অ্যাকচুয়ালি শেষ করে দেয় অনেস্টি। অ্যান্ড ইউ ক্যান গো, মানে আপনার লক্ষ্যের দিকে আপনি চলে যেতে পারবেন। সো আমার কাছে এটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইউ ডোন্ট নিড লটস অফ মানি টু এনজয় ইউর লাইফ, অর অনেক কিছু দরকার নাই। যে যেখানে যেভাবে আছে ঠিক সেখান থেকে জীবনটাকে সুন্দর করে একটু গুছিয়ে একটু সুন্দর করে নিয়ে এভরিওয়ান ক্যান এনজয় দেয়ার লাইফ। আমার কাছে এটা মনে হয়। ভেরি বিউটিফুল অ্যান্সার। ওয়াও। সো ওয়েন আপনার স্ট্রাগলিং পয়েন্টে আপনি হাউ ডিড ইউ মেক, এই যে বললেন আপনি আমি কি পারবো নিজের একটা পরিচয় এই শহরে বানাতে, সো ওয়েন ইউ স্টার্টেড এখানে এসে আপনি বলছিলেন যে আপনার অনেক স্ট্রাগল হচ্ছিল, ওই স্ট্রাগল থেকে মানে কিভাবে ইউ লাইক ইউ নো, আই এম ভেরি ফ্যাসিনেটেড, কারণ আপনার এই স্টোরিগুলা আরও অনেককে অনেকভাবে হেল্প করবে। সো ওই জায়গাটা থেকে কিভাবে, হাউ ডিড ইউ মেক ইট হ্যাপেন যে আসলেই আপনি আপনার এই শহরে আজকে আপনার একটা পরিচয় আছেন এবং অনেকের থেকে অনেক ভালো পরিচয় এখন আপনার। হাউ ডিড ইউ ম্যানেজ টু ওই স্ট্রাগল? অনেকেই আছে যে ওইরকম স্ট্রাগল করলে কুইট করে ফেলে। So, আমার কাছে মনে হয় যে আমি প্রচুর বই পড়তাম এবং আমার পড়ার অনেক বড় একটা আগ্রহের জায়গা ছিল নন ফিকশন। এবং আমি ট্রাই টু ওয়াচ ফিল্মস, সিরিজ, ওগুলো আমি দেখতে চেষ্টা করতাম। এবং আমি কখনোই মানে আমি দেখতে চেষ্টা করছি যে রিয়েল লাইফ বেসড ফিল্মস বা সিরিজ অর হুইচ ইজ কানেক্টেড টু দ্য রিয়েল লাইফ অ্যাকচুয়ালি, যেটা রিয়েলিস্টিক। আমি বই পড়লে নন ফিকশন পড়তাম, আমি ফিল্ম দেখলে, সিরিজ দেখলে এগুলো দেখতাম যেগুলো কানেক্টেড টু দ্য রিয়েল লাইফ। তো আমি সবসময় ট্রাই করতাম যে কোনো কিছু, যে কোনো ঘটনা, মানে কোনো কাজ ধরলেই আমি অলওয়েজ ট্রাই করতাম যে মানে আমার একটা জিদ চাপতো যে যত রিজেকশন আর হোয়াট এভার ইট ইজ, আমার খালি মনে হতো যে এটা লাস্ট ডেস্টিনেশনটা কোথায়, আমি জাস্ট শেষটা দেখতে চাই। আপনাকে আপনার এই নিজেকে খুঁজে পাওয়ার এই ব্যাপারটাতে আপনি ছাড়া আপনাকে কি কেউ এরকম হেল্প করছে? আই এম শিওর, বা অন্য কোনো মানুষ আপনাকে সাহস দিছে বা ই করছে এরকম? অ্যাকচুয়ালি আমার কার্ডিয়াক আইসিইউতে যখন আমি কাজ করতাম, আমার বস মেরি মৃধা, সো আমি তো ওখানে সব কিছু লুকাই ফেলছিলাম, কাউকে বলি নাই অ্যাকচুয়ালি। বাট সামহাও আমি একবার দেশের বাইরে গেলাম ফর একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে, অ্যান্ড আমি ওখান থেকে ব্যাক করলাম। তো তারপরে ব্যাক করে যখন কাজে জয়েন করলাম, সো আমার ফেলো কলিগ যারা ছিল, সো ওরা বুঝে ফেলছে বা সামহাও আমাকে নিউজ হয়েছে বা কিছু হয়েছে ওরকম দেখছে। সো দে আর আস্কিং মি, মানে আমি এরকম এটা এসে। সো তখন আমি খুবই ভয় পাচ্ছিলাম এবং তখন আমার মনে হলো যে নো, দিস ইজ দ্য টাইম আই হ্যাভ টু টক উইথ মাই বস। সো দেন আমি আমার যিনি বস ছিল তখন মেরি মৃধা, ওনাকে আমি ওনাকে ডাকছি এবং ওনাকে বলছিলাম, ম্যাম দিস ইজ অ্যাকচুয়ালি মি। তখন উনি আমাকে বলছিল যে দেখেন হচ্ছে মিন, আমি জানি, আমি অনেক আগে থেকেই জানি যে আপনি এটা, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইউর আইডেন্টিটি অ্যান্ড অল। আমি আপনার কোনো কিছুই দেখতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর জেন্ডার, আই জাস্ট ওয়ান্ট টু সি হাউ ইউ ওয়ার্কস হিয়ার। আমি তোমার পারফরমেন্স এখানে কীরকম হবে, কেমন কাজ করবেন আপনি, সো আমি জাস্ট ওইটুকুই দেখবো, ওইটাই আমার দেখার দায়িত্ব। আপনি কোন জেন্ডার বা কোন কিছু এগুলো আই ডোন্ট নিড টু কাউন্ট অল দ্য থিংস অ্যাকচুয়ালি। এবং তখন আমাকে বললো যে ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ওয়ার্ক দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু। আর রেস্ট অফ মাই ফ্রেন্ডস এভরিওয়ান ওয়াজ লাইক নো, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান কাম আউট, তুমি কাম আউট করতে পারবে না বিকজ মানে খুবই প্রবলেম হবে, তোমার ফ্যামিলি সাফার করবে। তো আমার ফ্যামিলি সাফার করেছে আফটার মাই কাম আউট।
অনেক অনেক কিছু। আরেকজন ছিল আমার দাদা, উনি ওয়েস্ট বেঙ্গলে থাকে। সো উনি আমাকে ভীষণ সাপোর্ট করছে থ্রু আউট দ্য প্রসেস, ওই স্ট্রাগলের সময়টা, কাম আউটের সময়টা। হি ওয়াজ ওয়ান অফ দ্য মাই বিগেস্ট সাপোর্টার। সো মানে আপনি যে বললেন আপনার ফ্যামিলি অনেক সাফার করছে, মানে কি ধরনের সাফারিংস, মানে ফ্যামিলি কি আফটার মাই ট্রানজিশন, যখন আমার ট্রানজিশন when you came out actually? when I came out, যখন আমি কেম আউট করলাম, লাইক আমার এরকম ছিল যে ইন মাই লাইফ আই হ্যাভ এভরিথিং, মাই ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস, রিলেটিভস, সোসাইটি, এভরিওয়ান ওয়াজ উইথ মি। তারপরে যেটা হলো, রাতে আমার উপরে করা একটা ডকুমেন্টারি প্রিমিয়ার হলো অনলাইনে। তারপরে আমি রাতে ঘুমালাম, সকালে ঘুম থেকে উঠে আই লস্ট এভরিওয়ান, মাই ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস, রিলেটিভস, সবাইকে। আমার ফ্যামিলিও আমাকে ডিসন করলো, অ্যান্ড দে সেই মানে আই এম নো লঙ্গার পার্ট অফ দেম আর কি। সো তখন আমি বুঝতে পারছিলাম, বিকজ দে আর অলসো সারপ্রাইজড বাই দ্য সোসাইটি, দে লিভ ইন আ সোসাইটি, যে সোসাইটি অ্যাকচুয়ালি হয়তো বা আমি যেটা আমার মতো মানুষ কে অ্যাকচুয়ালি এরকম দেখে নাই, বিকজ যেটা হয়েছে ওভার দ্য সেঞ্চুরিজ, ওভার দ্য ডেকেডস, ওভার মানে এই জিনিস, এই এত সময় ধরে তো যখনই একটা মানুষ নারী পুরুষের বাইরে গিয়ে ট্রান্সজেন্ডার, হিজড়া অথবা থার্ড জেন্ডার বলে আইডেন্টিফাই করছে, সো ওই মানুষগুলাকে তো দের ইজ এ হিউজ হিস্ট্রি যে বাড়ি থেকে বের করে দেওয়া অথবা ডিজন করে দেওয়া, অথবা কোনো কানেকশন না রাখা, বা কোনো বাড়িতে যদি এরকম কেউ থাকে তাহলে সে পুরো বাড়িকে আইসোলেটেড করে রাখা সোসাইটিতে। সো এই ধরনের ইস্যুসগুলো হতো। তো তখন আমার মা বোনের উপরে আমি ওদেরকে ব্লেম করি না, আমি ওদেরকে দোষও দিই না। সো দে আর আইসোলেটেড বাই দ্য সোসাইটি। ওরা অনেক কথা, অনেক কিছু শুনছেন। অ্যাট আ পয়েন্ট এসে দে ডিজন মি। ওইটা ছিল। তারপরে আফটার মাই দ্য ফুল ট্রানজিশন, আমি যখন পুরো ট্রানজিশন আমার হলো, তখন there are some people in my family who wanted to grab আমার বাবার যে বাড়িটা, ওইটা তারা চাচ্ছিল যে আমার মা বোনকে ওখান থেকে উচ্ছেদ করবে, দখল করে নেবে, বাড়িটা দখল করে নেবে। বিকজ আমাদের বাড়িতে আমি একটা ছেলে ছিলাম, এখন মেয়ে হয়ে গেছি। সো আমার মায়ের তো দুটোই মেয়ে, আমার বাবাও মারা গেছে। সো ইটস লাইক, মানে ইউ নো দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি, আমাদের সমাজে যেটা থাকে। সো it's like men have all the power. I'm so sorry, but there is some men actually. So, and the society is still onek toxic, onek patriarchal society, male dominated. And one more thing I just need to mention, that the whole world, সারা পৃথিবীতে যে আমরা এই যে মেডিকেল সায়েন্স দেখি, পাবলিক হেলথ দেখি, এই যে মেডিকেশনসগুলো দেখি, it's dominated by the male actually. সো ফিমেল যারা নারী যারা, সো তাদের যে নানান ডিফারেন্ট ডিফিকাল্টিস হয়, ডিজিজ হয়, সার্জারি হয়, অল দ্য মেডিসিন টেস্টেড অন মেন্স বডি। There is no medicine which is particularly tested for women's body. So it's the whole really medical science, and it's all actually dominated by the male. মানে এই টেস্টগুলো সবসময় মেল বডির উপরই করা হয়? Yes. That is weird. Can you elaborate যে এই যে বললেন যে সব ধরনের ডিজিজ বা মেডিসিন বা হোয়াটএভার এই যে মেল বডিতে করা হয়, এই ইনফরমেশনটা আমার কখনোই জানা ছিল না। মানে এটা কি এখনো is this running, মানে নাকি এখন চেঞ্জ হয়েছে জিনিসটা? No, it's running actually. Like যখন maybe suppose একটা নারীর সিজারিয়ান সেকশন করতে হবে, so it's like the human body is quite different, male, female. Of course. So the thing is, উনার হিল করবার জন্য বা ওই সার্জারির জন্য উনার যে মেডিসিনগুলা, ওই মেডিসিনগুলা কিন্তু অ্যাকচুয়ালি মেড ফর দ্য মেন। ওইটা দিয়ে ওনাদেরকে ট্রিট করা হচ্ছে অ্যাকচুয়ালি। মানে মেড ফর দ্য মেল, অ্যাজ ইন উই টেস্টেড অন মেল। মেল, হ্যাঁ, বাট পার্টিকুলারলি নারীদের উপরে টেস্টেড, মানে এরকম মেডিসিনস দেয়ার ইজ নাথিং অ্যাকচুয়ালি। সো ইটস ডমিনেটেড বাই দ্য মেল। আপনি যদি চিন্তা করেন যে মেনি মেডিকেশনস, তারপরে আরও অনেক কিছু যেগুলো ইনভেন্ট হয়েছে, ইটস ইনভেন্টেড বাই দ্য মেন। Women don't have that much power, or ওই ক্যাপাসিটিটা তো ছিল না অ্যাকচুয়ালি, and the whole system is dominating by them actually. And when it comes to beyond male and female, like the surgery I gone through for the transition, transgender মানুষ যারা বা এরকম যারা আছে, so আমাদের জন্য actually we have nothing actually. So if you think about the মানে hormone replacement therapy, HRT যেটাকে বলে, which is very common for the transgender people or hijab peoples in our country or across the globe. So HRT টা actually কি? HRT টা হচ্ছে birth control pill.
যেটা অ্যাকচুয়ালি মানে যারা হিজড়া মানুষ ওরা বা যারা ট্রান্সজেন্ডার মানুষ তারা নিতে থাকে। And that's how it's So that, transitioning. absolutely, So এবং এই মানুষগুলোর জন্য যে মানে লং এগো অনেক আগে জার্মানিতে লাইক ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম দ্য ডেনিশ গার্ল? not yet, no. So ওইখানটাতে অ্যাকচুয়ালি একটা স্টোরি আছে। লিলি আলবে নামে দেয়ার ওয়াজ আ ট্রান্সজেন্ডার উইমেন হু ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার উইমেন ইন দি মানে সেই সময়টাতে উনি সার্জারি করছিলেন। আফটার হার সার্জারি ইট ওয়াজ লাইক ব্লিডিং অ্যান্ড উনি সার্ভাইভ করে নাই, মারা গেছে। সো ওনার ওই স্টোরিটার উপরে দ্য ডেনিশ গার্ল ফিল্মটা বানানো হয়েছিল, ওটা তো অস্কারও পাইছিল। মানে বেশ কয়েক কিছু বছর আগে ওটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সো স্টিল মানে এখনও যে খুব বেশি যে ধরেন আপনি যদি থিঙ্ক করেন যে উইমেন্স হেলথ অর ট্রান্সজেন্ডার হেলথ নিয়ে খুব বেশি কথা হয় বা খুব বেশি নাড়াচাড়া হচ্ছে বা খুব বেশি আপডেটেড কিছু আসতেছে, এরকম কিছু কিন্তু না আসলে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রান্সজেন্ডার হেলথ, সো দেয়ার ইজ নো পার্টিকুলার মেডিসিন অর এরকম কোনো কিছু নাই। বাট মাউন্ট সাইনাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যে একটা মানে সারা পৃথিবীতে খুব নাম করা একটা হসপিটাল, সো ওরা একটা ট্রান্সজেন্ডার মেডিসিন সামথিং লাইক একটা কোর্স লঞ্চ করছে উইচ ইজ পার্টিকুলার ফর দ্য ট্রান্সজেন্ডার পিপল আর কি। বাট এরকম একটা দুটো দিয়ে দ্য হোল ওয়ার্ল্ড উইল মানে কভার করবে না তো আসলে। অ্যান্ড অলসো উইমেন্স হেলথের উপরেও বা ওদের জিনিসগুলোর উপরেও কিন্তু খুব যে আপডেটেড খুব কিছু এরকম ইটস নট অ্যাকচুয়ালি। Yeah. You can find out like how many options female have to control the birth. মানে জন্ম নিয়ন্ত্রক অনেক পদ্ধতি আছে for the women and how many exist for the men. Yeah, I'm so it's dumb like a right black now. magic. I have no idea what মানে কখনো এগুলো নিয়ে রিসার্চ করা হয়নি, but wow, okay, pretty dumbfounded right now. So আমরা কথা বলছিলাম বুলিং জিনিসটা নিয়ে, অ্যান্ড বুলিং এখন সবচেয়ে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সো মানে আমাকে নিয়ে সবসময় বুলিং হয়। ইনফ্যাক্ট বুলিং এখন এমন একটা হয়ে গেছে যে সামটাইমস নর্মাল একটা মানুষ যদি বুলিংয়ের শিকার হয়, হি অর শি মেক্স আ ক্যারিয়ার আউট অফ ইট। সো উইয়ার্ড, সো হাস্যকর। হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? মানে কীভাবে হ্যান্ডেল করেন আপনি? বিকজ আমিও জানতে চাই, অনেকের কাছে অনেক কিছু শিখার আছে। হাউ ডু ইউ ডু দ্যাট? মানে একটা সময় ছিল যখন কেউ বুলিং করতো বা এরকম মানে অ্যাকচুয়ালি আমি যদি এই বুলিংয়ের কথা বলি তাইলে আমাকে অনেক আগে চলে যেতে হবে। সো আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, সো আমি ক্লাস 5 পর্যন্ত ইট ওয়াজ লিটল বিট ওকে। বাট যখন আমি ক্লাস 6-এ হাই স্কুলে যেতে শুরু করলাম, সো আমি বাড়ি থেকে বের হয়ে যে আমার স্কুলের যাওয়ার পথটা ছিল, সো সেই পথটা ধরেই আমাকে বুলিং করা হতো। এবং আমি ইভেন আমার ক্লাস টিচার, আমার ক্লাসমেটরা সবাই, বিকজ আমার কথা বলা, আমার চলাফেরা, সো ওগুলো খুব ডেভাস্টেটেড টাইপের একটা ছিল, ভয়ঙ্কর রকমের মানে এক্সপিরিয়েন্স ছিল সেই সময়টাতে আমার এগুলাকে নিয়ে। সো সেটা তো ছোটোবেলাকার গেল, বাট তারপরে তো আমি বড় হলাম, আমি আই ট্রাই টু মানে প্রুভড মাই সেলফ, আমি আমাকে প্রমাণ করতে চেষ্টা করছি, অ্যান্ড আমি এখন প্রফেশনালি কাজ করতেছি। অ্যান্ড দিস মোমেন্ট আই এম ট্রাইং টু ওয়ার্ক পিপল লাইক মি, যারা আমার মতো মানুষ যারা, সো তাদের জন্য। সো এখন তো ইন পার্সন কেউ ওরকম করে না, বলে না, বাট যেটা হয় ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওই জায়গাগুলোতে একটা সময় আমি রিপ্লাই করতাম কিছু কিছু, বাট এখন এসে আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট মানে টু কন্ট্রোল এই জিনিসগুলোকে কন্ট্রোল করা বলি বা ফেস করা বলি, দ্যাট বেস্ট থিং ইজ আমার কাছে মনে হয় যে জাস্ট বি সাইলেন্ট। বিকজ এবং আমার ভাবতে অবাক লাগে যে যারা ধরেন এই ধরনের মানে এই কাজগুলা করে, নানান ধরনের কথাবার্তা বলছে, বুলি করতেছে, সো তারা মানে আপনার পুরা সমস্ত কিছু ঘেটে ঘুটে বের করে দেখতেছে হাউ মাচ টাইম দে হ্যাভ অ্যাকচুয়ালি, যে ওরা এত কিছু ঘাটতেছে আপনাকে নিয়ে, এত রিসার্চ করতেছে, এত কিছু করতেছে, মানে অন্য কিছু কাজ নাই তাদের। তো আমার কাছে মনে হয় যে আমি 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 নিজেকে এটা বলি এখন যে ইটস লাইক সামথিং যে যখন এই মানুষগুলা এই ধরনের কাজগুলো করতে থাকবে, অ্যান্ড এরা তো আসলে আমার কাছে মনে হয় এরা একটা ভিড়, আসলে একটা মব। সো
এরা দে ডোন্ট ওয়ান্ট টু লিসেন, ওরা কখনো শুনতে চায় না, শুনতে চাইবেও না, বিকজ ওদের ওই ক্যাপাসিটিটাই তৈরি হয় না ওদের মধ্যে। সো ওরা যেটা করবে যে ওরা যেটা দেখলো ইভেন যা দেখছে, যেটা দেখছে বা যা শুনছে, মানুষের গানে শুনছে বা সামাও শুনছে, বা ওরা ওইটার অথেন্টিসিটি কিন্তু টেস্ট করে না, ফ্যাক্ট কিন্তু চেক করে না, জাস্ট সুপারফিশিয়ালি হোয়াট এভার দে স, ওরা যা কিছু দেখলো, যা কিছু কারো কাছ থেকে শুনলো, অ্যান্ড আফটার দ্যাট ওরা ওটাকে জাজ করে দে পুট দেয়ার কমেন্টস অ্যান্ড স্প্রেডিং দ্য রিউমার্স অ্যান্ড অল দ্য থিংস, ওগুলো করতেছে। যখন আপনাকে এরকম কমেন্ট করা হয় বা আপনার ছবির নিচে বা আপনার পোস্ট নিচে, হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? আপনি যে বললেন যে ইগনোর করা, এর থেকে বেস্ট আর কোনো ওয়েই নাই, জাস্ট ইগনোর করলে সব কিছু। আমার কাছে মনে হয় যে একটা সময় এসে ওরাই আশাহত হয়ে দে উইল লিভ। Yeah, they'll be like, oh, not getting any traction Enough. today. So, যাই অন্য কারো ওর দেখি তো ওর বাট আমার profile-এ খুব কি আফসোস লাগে ওদের জন্য, বিকজ যে মানে এত মানুষের কনসেন্ট্রেশন, আই জাস্ট সিক, মানে আমার এত মানুষের কনসেন্ট্রেশন আমার উপরে। So, আমি মেবি ওদের ইটস লাইক মানে that means you're doing something very right. That they're means- destroying their time behind me. Yeah, মানুষ ওই জিনিসটাই ওই যে যখন কেউ কোনো মন দিয়ে কোনো কাজ করে তখন অনেকে চেষ্টা করে সেই মানে কনসেন্ট্রেশনটাকে ভাঙার। So you must be doing something right. So after all these struggles and everything that you went through in life, you have your own identity now. What is your goal in general, or maybe আপনি যতদিন বাঁচেন, what is your main goal? আপনি কি চান লাইফ থেকে, কি চান? লাইফ থেকে আসলে আমি কি চাই, আমি আমার কাছে মনে হয় আমি যা যা করতে চাইছিলাম, সো তার অনেক কিছু অ্যাকচুয়ালি আমি করে ফেলছি আর আমি দেখে ফেলছি। সো আমার আসলে জীবনের কাছ থেকে এখন মানে আমার এমন কোনো কিছুই পাওয়ার মানে চাওয়ার নাই যে আমাকে এটা দিক ওটা দিক ওটা দিক। আই এম হ্যাপি উইথ মাই লাইফ। আর আমার জীবনে অনেক কিছু ছিল নেগেটিভ, অনেক কিছু ঘটছে, বাট আমার কাছে মনে হয় যে যা কিছু ঘটবার প্রয়োজন ছিল আমার সাথে তা কিছু ঘটছে। আর আমি যা কিছু করছি আর আমি যা কিছু করতে চেষ্টা করতেছি, দেন অনলি ওয়ান থিং আমার কাছে মনে হয়েছে যে দ্য থ্রু আউট মাই মানে টিল এখন পর্যন্ত আমার লাইফে আই ওয়াজ অনেস্ট উইথ মাই সেলফ। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট হ্যাপিনেস। এবং আমার কাছে মনে হয় যে আই এম হ্যাপি উইথ মাই লাইফ। আমার জীবনে আমার কোনো অতৃপ্তি নাই, টু বি অনেস্ট, টু বি ফ্যাক্ট, মানে আমার কোনো অতৃপ্তি নাই No আমার regrets, আমার nothing. জীবনকে নিয়ে। বাট আমি যদি কিছু দেখতে চাই, সেটা দেখতে চাইতে বলবো যে আমি যেটা দেখতে চাই সেটা আমার জীবদ্দশাতে আমি দেখতে পারবো না। বাট সেই যে আমি কিছু দেখতে চাই, সেই কিছু দেখতে চাওয়ার জন্য আই ওয়ান্ট টু ওয়ার্ক টিল লাস্ট ব্রিথ অফ মাই লাইফ। যে এমন একটা সমাজ ব্যবস্থা আমি দেখতে চাই যেখানে মানুষকে মানুষ হিসেবে সম্মান করা হবে, মানুষকে মানুষ হিসেবে কদর করা হবে। কে ছেলে, কে মেয়ে, কে ট্রান্সজেন্ডার, কে হিজড়া, কে থার্ড জেন্ডার, এই জিনিসগুলোকে নিয়ে কোনো ক্যাটাগরাইজ করা হবে না। প্রত্যেকটা মানুষ, হোয়াট এভার দ্য জেন্ডার, হোয়াট এভার দ্য ক্লথস, হোয়াট এভার দ্য আইডেন্টিটি, হোয়াট এভার দ্য রেস, হোয়াট এভার দ্য সেক্স, হোয়াট এভার ইট ইজ, সো এই জিনিসগুলোকে নিয়ে কখনোই কাউকে মানে ক্লাস কাস্ট সিস্টেমের মতো করে ভাগ ভাগ করা হবে না। সো আমি ওই সমাজ ব্যবস্থাটা দেখতে চাই, বাট আমি জানি যে সেটা ইটস লং ওয়ে টু গো, মেবি 200 years later. সবকিছু it's so positive that I have a very negative impact. মানে আমি অলওয়েজ সবকিছু চিন্তা করি নেগেটিভ, সবসময় কিছু চিন্তা করি, but your positivity is actually very very refreshing. So before ending the show, I just have one question for you, which is, if anyone asks you যে who is Ho Chi Minh, আপনার অ্যান্সার কি হবে? আমি জানি না, আমি অ্যাকচুয়ালি এটা বললে লোকে আবার অনেকে আমাকে এটা নিয়ে ট্রল করবে কিনা, বাট আমার কাছে মনে হয় যে মানুষ যেভাবে অ্যাকচুয়ালি এখন বেগম রোকেয়াকে স্মরণ করে নারী আন্দোলনের জন্য, সো মেবি হোয়াট আই এম ডুইং, বিকজ ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট অর ইফ ইউ ডু, মানে আপনি যদি ম্যাপিং করেন, তো আমি যখন when I came out as a transgender nurse, সো তখন তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট থিং ফর দ্য মিডিয়া, একটা ট্রান্সজেন্ডার ইংলিশে কথা বলে। So that was the big deal for the media that time. So when I came out as a nurse, so আমার ওই সময়টাতে ওটাও একটা বড় ব্যাপার ছিল মিডিয়ার জন্য, and for the society, for the mass people that are hijra or a trans or third gender or whatever it is, can be a nurse and can do the work like the mainstream people. So that was the big deal for them ওই সময়টাতে. And then I tried to raise my voice many places. So right now corporate sector, many transgender people are working.
সো আমার কাছে মনে হয় যে মানুষ ওটাই মনে রাখুক, মানে রাখুক, আমি সেটাই চাই এবং আমি সেভাবেই কাজ করতে চাই যে হোচিমিন একজন ছিল যে এই নিপীড়িত অবহেলিত মানুষের জন্য যে সারা জীবন কাজ করে গেছে এবং কাজ করে মেড সাম ইম্প্যাক্ট। দ্যাটস I really hope in 100 years Google search করলে আমরা এই আনসারটাই পাবো। Thank you for your time. You're a really wonderful person. Thank you. থ্যাংক ইউ।